বিনোদন সংস্থার 4 দিন ব্যাপী যে নাট্যোৎসব চলছে, আজ তার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব 2টি নাটক। প্রথম দর্শন নাটক রমানাথ রায় রচিত আহারের মরণ, নির্দেশনা সুকান্ত বিশ্বাস, প্রযোজনা বক্রেশ্বর তাপবিদ্যুৎ বিনোদন সংস্থা। শুরু হচ্ছে প্রথম দর্শনের নাটক আহারে মরণ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 18ই মার্চ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বিনোদন সংস্থা আয়োজিত নাট্যোৎসবের আজ তৃতীয় দিন। আশা করি বসন্তের আগমনের সূচনায় যেমন মনে রং লেগেছে, তেমনই নাট্যোৎসবের অভিনয়ের রেণু আপনাদের রাঙিয়ে দিয়ে যাচ্ছে। আজকের সন্ধ্যায় আপনাদের সাদর আমন্ত্রণ। জীবন খাতায় প্রতি পাতায় যতই দেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। সত্যি জীবনের হিসেব মেলানোর অঙ্কটা কত জটিল হয়ে যায় বইকি। বেকারত্ব, প্রেম, সম্পত্তি, সম্পর্কের মুখোশের আড়ালে চাপা পড়ে মনুষ্যত্ব। বিশ্বাস, অবিশ্বাস, ভালো লাগা, মন্দ লাগা, লোভ, ঘৃণার টানা পড়ে জটিল হয় সম্পর্ক। আর তার হিসেব নিকেশ করতে করতে জীবনের উত্তর খোঁজার পথে সম্পর্কের টানা পড়ে কেটে যায় একটা গোটা জীবন। আর অবশেষে, হ্যাঁ, এই অবশ্যই কথাই আজ বলবে আমাদের নাটক আহারে মরণ। রচনা রমানাথ রায়, নাট্যরূপ চন্দন সেন, অভিনয়ে তলাপাত্রবাবু, সঞ্জীব বেরা, ইন্দুবাবু, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, শান্তা, মানসী বোস, বাপি, তরিৎ ভট্টাচার্য, বাবলি, রাজস্বী বোস, রতনবাবু, চন্দ্রচূড় গাঙ্গুলি। মঞ্চসজ্জা সোমনাথ বাড়ি, বিদ্যুৎ সাহা, রামকমল অধিকারী এবং সন্তু জানা। আবহ সৌভিক বাড়ি, আলো অভিজিৎ পাল, সাউন্ডে তাপস দাস, বিশ্বজিৎ দাস। সহযোগিতায় শম্পা দত্ত এবং অনুপ কুমার পাড়ি। নির্দেশনা সুকান্ত বিশ্বাস। শুরু হতে চলেছে নাটক আহারে মরণ। দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে অনুরোধ করছি, দয়া করে মোবাইল ফোন নাটকের সময়টুকু সাইলেন্ট মনে রাখবেন। উপভোগ করুন আজকের নাটক আহারে মরণ।
আরে ইন্দ্রবাবু না, বহুদিন পর দেখা, তা কেমন আছেন গো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন বাবা? ভালোই তো ছিলাম। আসলে রিটায়ারমেন্টের পর কোথা থেকে বা একটা উদ্ভব ব্যায়াম, এই হাঁটু আর এই কোমর দুটোকে একেবারে চেপে ধরুন। ডাক্তার বলল রাস্তায় নামতে হবে, মানে মাঠে নেমে দৌড়া। তাই বাড়ি থেকে পার্ক থেকে বাড়ি, চলছে দৌড়াদৌড়ি। আসলে কি জানেন মশাই, জীবনটাই তো ছন্দে চলা উচিত, কিন্তু বাস্তবে কি তা হয়? আসলে ছন্দ মিলিয়ে কথা বলতে গেলে চাই কাব্য বই বুকের পাটা। জীবনের ফুলও আছে, শুধুই কি কাটা, তাহলে সব কিছুই সাদা বাটা। কবি হতে পারতেন। তা হয়তো পারতাম। আসলে সরকারি অফিসের চাকরিটা পেয়ে গেলাম না, হাইলা অফিস গো নিল আমার জীবনের দেখা চলে বন্ধ কেড়ে। এখন ওই সার্থক অফিসটাই রয়েছে হৃদয়ে গেলে। তা আমরা বাড়ির সব খবর কি? বৌমা কেমন আছে? ভালো ভালো। বুঝতেই তো পারছেন, এই বয়সে বিবাহিত জীবনে ঘন হতে হতে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এই একমাত্র খেতে বাইরে থাকা আর ভেতরে নয়। রাত্রের বেলায় যে অভিযোগ মান অভিমান, সকালে উঠে বুঝিয়ে দেয় কতটা ভালোবাসা
করবে না। সকালবেলায় বাবার স্কুল ভালো লাগে, প্রত্যেকদিন সকালে ঘুম দিয়ে যা করিস কর, আমার হয়েছে যত জ্বালা। যা বুঝলে বলো তো, আমার ছেলেরা নিজেকে ব্যতিক্রম। এত সুন্দর কথা বলে আমি ভাবতে পারবেন না। এই যুগে বিরল ব্যতিক্রম। সত্যি ইন্দু, আপনার ছেলের কথা শুনে খুব ভালো লাগে। আসলে এরকমটাই তো হওয়া উচিত। কিন্তু আজকাল যুগের ছেলেমেয়েরা দেখুন কেমন উচ্চলে যাচ্ছে। অবশ্য এর জন্য বাবা মায়েরাই দায়ী। শাসন অনুশাসন কিছুই নেই। আদর আদর মদত তৈরি করে এখন আফসোস করে কি লাভ? হ্যাঁ, বলেছেন। এটা আমি খালি খালি টেক পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? কিছু বলছেন না? বলছিলাম, আপনার ছেলেমেয়েরা কি করছে? আমার একটি মেয়ে মায়ের মৃত্যুর পর দিয়ে দিলুম বিয়ে। জামাই আমার কম্পিউটারে ক্লিয়া উপরে দিয়ে খায় রেগুলার বিয়া। আমার মেয়ে তারই উপর দিয়া, আর তার চোখে নেই এক ফোঁটা টিয়া। এই শোনা টাকা হয়ে দিচ্ছে কে? এসব কি আমার মতো হুল খেয়ে বই মারছে নাকি? হ্যাঁ, কিছু বললেন? বলছিলাম ভাগ্য দাদা, ভাগ্য দোষে আমার একটি ছেলে আর আপনার একটি মেয়ে। ভাগ্য দোষে সেই ছেলেটি আমার ঘরে থাকবে চিরদিন, আর ফরচুনেটলি আপনার মেয়ে পার্সেল হয়ে গেছে ওর ছেলে। হবে না, এরকম ভালো ছেলে এখন আপনি তৈরি করতে পারেন। যে বলেন ভাইয়া এই বয়সে? না, ওটা সম্ভব নয় না। আসলে এটা ভগবানের মা। ঠিক আছে, আর যাই বাকি কথা পরে হবে ভাই। টাটা, বাই বাই। টাটা বাই বাই, বাকি কথা পরে হবে। কথা কথা কথা। উফ, ঘরে বউ ছেলের কথা, বাজারে বাজার দরের কথা, সামাজিক দেবতাদের কেলেঙ্কারির কথা, নেতাদের কথা। ও বাপরে বাপরে, কথা কথার কথা। এ কথা শেষ হবে না। তার আগে আমরাই নিজের ফটো হয়ে যাই। জীবনটা বড় পান শেষ হয়ে যাবে। হরিহে পাঠ করো ধনসিন্ধু। ছুটতে ছুটতে পারি না। এই এই ওই অফিসের বাইক যেদিকে না তাকাবো এই যে বাবা, এটা কখন সূর্য দেখতে মাথার উপরে। কিছু বলার উপায় নেই, কিচ্ছু বলার উপায় নেই। বলতে এখানে খ্যাক খ্যাক করে বাবারে যাই, উনি এখানে ভাবরে তাড়া দিয়ে দেবে। ও যাই। গো, ও খাবারটা দাও। আরে অফিসে দেরি হয়ে যাবে যে। আরে দিচ্ছি না, দিচ্ছি। সারাদিন ধরে আমার চালিয়ে থাকা মানে পুরো মা। তাহলে সেই জ্বালানি ছাই একটু দাও, তাই খাই ভাবিনি। কি বলে? না না, কিছু বলি, তোমাদের কিন্তু কিছু বলার উপায় নেই। বাপি, এই বাপি, ওর বাবা ও। আরে আজকে এমপ্লয়মেন্টে এসে যেতে হবে, না তো রেজিস্ট্রি করতে হবে। ও আহ, দিনে তো ঘুমটা চটকে সকালবেলায় যত সব ভালো লাগে না। ও সময় হলে যাবো। আর শোনো, তোমার তুমি হও। আমারটা ভাববার বয়স হয়েছে। সবসময় সকলে মিলে জ্ঞান দিও না তো। না, তোমাদের কাছে কিছু বলার উপায় নেই। যাকে যাকে যা খুশি তাই বল। হ্যাঁ, আমার আর জানাতে দিলে চাকরির পর আমি সোজা সোজা তুমি মামা কি মা একটু তাড়াতাড়ি যাওয়া যায়, আরো একটু ওপরে যাবো রে, যাবো যাবো, তখন বুঝবি কত
বেহায়, হ্যাঁ? ছি, 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 ছি। আরে কত বড় পাপ করলে তোর মতো ছেলের বাবা হতে হয়? ছি, ছি। হ্যাঁ। ছাই পাপ, ছাই পাপ। সকাল সকাল আপনাকে দিলাম না, না, দেখতে আমি শাহরুখ খান হচ্ছে খুব একটা পিছিয়ে নেই। এখন শুধু দরকার পাবলিক। জানো তো, তোমার কথা আমার সব সময় মনে পড়ে। বাবলি, এই বাবলি, কেমন বাবলি? গত বিকেলে সিটি হয়ে এসো জানে বান। বাবলি, বাবলি, একটু দেরি হয়ে গেল। এই বাবলি, আজকে না মায়ের কাছে যাও। তাতে তোমার তুমি যাবে কিনা? না না, না কেন? আমার বাবা বলেছেন ছেলেটা এখন একটা চাকরি বাকরি জোটাতে পারবে না। তুই মামুনি অন্য কিছু খা। তোমার বাবা একটা সুটটা শুকুন আসলে কাবাবের হাত কি? কি বললে? তুমি খুব বোঝো? এখন একটা চাকরি বাকরি জোটাতে পারবে না? আমার লোককে গায়ে দিয়েছো? কেন নিজের বাপের চাকরিটা ওটা তো আমাদের পারো। অনেক হয়েছে। আর না। ডাক্তার লোকালে যে বুকি বস ছেলেটা অনেক পয়সাওয়ালা দিওয়ানা। আমাকে অলরেডি অফার দিয়ে বসে আছে। তোমার পেছন পেছন ঘোরা আর আশায় আশায় থাকা আমার দ্বারা আর হবে না। হয় এক্ষুনি কিছু করো আর না হলে এই মুহূর্তের জন্য পৌঁছাও। নো বুকি নেভার। আমি তোমারই তুমি যে আমার ভালোবাসো সবসময় ওই বুকির কথা বলে ভালো দেখাও কেন? ঠিক আছে, আজকে বাবার সঙ্গে একটা বিস্তরিত করবই বেবি জান। তো মনে থাকবে সত্যি কথা বলো। আর কেউ নয় গো, শুধু তুমি। তুমি আমার সাথে, তুমি আমার সাথে। আর কিছু না, তোমার জানে না।
করি আমি। আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়েছিলি? কি হবে গিয়ে? ওসব আমার দ্বারা হবে না। সবাই বলে ওসব খপ্পাটির মধ্যে না গিয়ে চাকরি পাবো। ও, তাই বুঝি তুই চাকরি বাকরির চেষ্টা না করে এরকম পলির কার্তিক বের করে বেড়াচ্ছিস? আমি কিন্তু মরমের ভক্ত আর সত্যের যোগ, তাই কাঁদি খুশি আরে ভাবি বস, চুপ করে বসে গেলে বলছি চা কেমন হয়েছে গো? ভালো হয়েছে তো? হ্যাঁ, বাবা ঘর গিয়েবেন ঘরকে আমি এখন ফিল্মের সঞ্চয়িত কিন্তু দিলীপ কুমারের পা ধরিয়ে ধরতেই পারি। বাবা, শান্তা, তোমার কি ভালো বন্ধু, হ্যাঁ? এক্ষুনি তোমার ছেলে তো আমাদের একেবারে চিতা থেকে নামিয়ে ফেল দেখো। এবার তোমার চিন্তাভাবনা একটু শুনি। বলছিলাম যে তোমার বয়স কত হলো? হ্যাঁ, ওটা নেই শোনো। আরে বলো না, দরকার আছে। আর তোমার চাকরির আর কত বছর আছে? এখনো 8 বছর আছে, তারপরে এক্সটেনশন হলে আর একটু বেশি। কেন কেন কেন? বলছিলাম যে তোমার অফিসে আমার বাবাটাকে ঢোকাও না। অফিস থেকে বাবা আসবে, কিভাবে ঢোকাবো? কেন তোমাদের অফিসেই তো ওই রিটায়ারের পরে ছেলেকে ঢোকানো যায়। ওই যে মুখুজ্জে মশাই রিটায়ারের পর তার ছেলেকে তোমাদের অফিসে ঢোকানো হয়। ঢোকানো যায় না? যা যা, হ্যাঁ, খবরটা তো ভালোই রাখো, হ্যাঁ? আচ্ছা, তবে কি জানো, তার এখনো 8 বছর দেরি, তারপর কতদিন আমার বাপের সোনাটাকে বসে থাকবে? বসে থাকবে কেন? মানে বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করবে। আমার বাপি চাকরির চেষ্টা তো করছে, কিন্তু বাপি পাচ্ছে কোথায়? ও বাবা, তোমার ছেলে চাকরির যা খবর আমি দেখছি চেষ্টা করা। মা ছেলে মিলে তোমরা যা শুরু করেছো, তাকে চাকরি না পেলে আমি কেন তুমি যদি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নাও তবে তো একটা ব্যবস্থা হয় না। ও বাবা, তুমি তো অনেক দূর খোঁজ খবর নিয়ে এসেছো। তা বাবা, আরো এখন 5 বছর দেরি। আমাদের অফিসে 55, 57 লাগে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়া যায় না। আরো 5 বছর তারপর। না না আমাকে তাড়াতাড়ি যাও। নয়, হ্যাঁ। যদি বলো তার আগে তুমি যে হঠাৎ করে মারা যাও কিংবা হঠাৎ করে যদি এসে যাও, বলে অবশ্য তোমাদের স্বপ্ন পূরণ হয়, একমাত্র ছেলে হিসাবে বাকি চাকরিটা পাওয়া। ঠিক ঠিক ঘুরলে হ্যাঁ? কি বলছো কি শান্তা, হ্যাঁ? তোমার মাথা ঠিক আছে তো? বাবা নিজের ওয়াইফের একটাই আছে পালন করো বাবা। না না অনুরোধ নয় দাবি পালন করতেই হবে, নইলে বাপু হাতে কি হলো? কথার যে কোনো উত্তর দিচ্ছ না। তো কি উত্তর দেবো? হ্যাঁ? কি উত্তর দেবো? অবিশ্বাস্য, জানো তো, তোমাদের কথাগুলো অবিশ্বাস্য। আমি ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। তবে তবে আমার উত্তর হচ্ছে না। আচ্ছা বাবু, তুই কি চাস আমি মরে যাই? লে হালুয়া আমি তো চাই আর তোমার চাও ছেলের লাইফটার জন্য একটা হিললে হয় তার সাধ্য করবো না, বুঝলে বুঝলে বাবা। বাবা লোকের চমকে যাবে।
এত বড় কথা তুমি বলতে পারলি? হ্যাঁ ঠিকই বলেছো, যা শুনেছ তাই বলেছো, বলতে বাধ্য। কেন কেন বাধ্য হচ্ছিস রে বাপি? কারণ তুমি অনেকদিন বেঁচে থেকেছো, চাকরি করেছো, লাইফ চেটে চুটে ভোগ করেছো। এবার লাইনটা ছাড়ো, আমায় একটু বাঁচতে দাও। তুই কি বুঝিনি? না, আমি বেঁচে নেই। আমি বিয়ে করতে চাই, কিন্তু পারছি না। এদিকে এদিকে বয়স বেড়েই যাচ্ছে, তাই বেঁচে থেকেও আমি বেঁচে নেই। আর তুমি না বললে আমার কপাল নিয়ে বাঁচা সম্ভব না, বুঝেছো? বাপি এত বড় কথা এত সহজে তোমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নিতে হবে। ও আমার সারা জীবন চাকরি দিয়েছে। তুই তোমার প্রাণ, তুই তোমার মনে, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। তুই কিন্তু এত বড় কথা এত সহজে বলে দিলি বাবা। তোর জন্ম থেকে আজ পর্যন্ত আমি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছি বাপি। তোকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি রে বাপি। তুই অসুস্থ হলে আমি সারা রাত জেলে কাটিয়ে দিয়েছি রে বাপি। এত সহজে বলে দিলি বাবা, তুই মরে যা। তোর জন্য একটু করে টাকা জমিয়ে আমি একটা বানিয়েছি। কত কষ্ট করে ব্যাংকে একটু টাকা জমিয়েছি। তুই কিনা কত সহজে আমাকে দিলে। তুমি ভুলে যাও। সারা জীবন ছেলের জন্য তুমি এত দায়িত্ব কর্তব্য পালন করবে, আর এই সামান্য কর্তব্য পালন করতে কেন পিছিয়ে যাচ্ছ? মেসোমশাই, মাসিমা অন্যায় কিছু করেনি। আপনার মনে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটু স্যাক্রিফাইস করুন না। আপনি মরে যান, বাপের জন্য এটুকু আপনার করা উচিত। আপনি জানেন না ও আমাকে বিয়ে না করতে পারলে সুইসাইড করবে বলেছে। ওকে বাঁচান, আপনি মরলে বাপে বাঁচে। আচ্ছা মা, আমার কি এক্ষুনি মারা খুব জরুরি? হ্যাঁ হ্যাঁ জরুরি। এমন আত্মীয়তা দেওয়া সত্যি কি দরকার? কেন? আমার তো মরতেই হবে, আমার তো বেঁচে থাকার কোনো রাস্তা নেই। আমি বেরোতে থাকি না বললে তোমাদের মতো আত্মীয় এত ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেবো? বাঁচলাম না। কান দিয়ে জ্বর ছাড়লো। বাবা, আমি কিন্তু তোমার ছবিতে রেগুলার না দেবো, উপর থেকে দেখো রেগুলার। আমিও তো মেসোমশাই, ভালো কিছু খেলেই আপনি ফটোর সঙ্গে সাজিয়ে রাখবো, মিলিয়ে দেবেন ওপর থেকে। আরে আরে ডাক্তার বুঝে আসুন আসুন। ডাক্তারবাবু, সুখবরটা শুনেছেন তো? আমার কর্তা করতে রাজি হয়েছে। আপনার তো ইন্স্যুরেন্সের দাম জানবো।
বাবু, তাহলে এবার বলে দিন কবে মরবেন? কবে মরবে আপনাদের সঙ্গে শুভস্য শীঘ্র, যদি বলি এখনই। এখন বলে তো আপনারা ঝামেলায় পড়ে যাবেন। না, কিসের ঝামেলা? আর কেনই বা ঝামেলা হবে? আরে মশাই, আপনার ডেথ সার্টিফিকেটটা তো আমি লিখব। আপনাকে বললাম না আমি আরএমপি রেজিস্টার্ড হোমিওপ্যাথ। তোমরা একটু পিছনে গিয়ে তোমার বিয়ের ব্যাপারে রাখবে না সেটা তোমার পাঞ্জাবির কালার ও ডিজাইন ওগুলো নিয়ে একটু আলোচনা করো। ততক্ষণ আমরা বড়রা আমাদের বড়দের কি বলে দিয়া? তো আপনারা আমাকে কিভাবে মারতে চান? উনি আপনাকে একদম ভাবতে হবে না। সে আপনাকে বিষ খাইয়ে হোক কিংবা ধরুন গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে লটকে, অথবা আগুনে পুড়িয়ে। উনি আপনি একদম ভাববেন না। আমাদের ইন্স্যুরেন্স ব্যবসা আজকাল খুব কাজে লাগে। ঠিক আছে, কিন্তু আমাকে করতে হবে। না, আর ভাববার কিছু নেই। আছে আমার ব্যাপার আছে। করতে হবে, আমাকে বাইরে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসতে হবে। আমাকে বাইরে বাইরে গিয়ে তুমি আবার নতুন করে ফোন দিয়ে আসবে। আমরা কিছুতেই আপনাকে বাইরে যেতে দেব না ইন্দুবাবু। কারণ কখন আবার আপনি ভাবতে থানায় গিয়ে হাজির হবেন তখন না পিতাশ্রী, তোমার আর কোথাও যাওয়া যাবে না। তার চেয়ে মশাই আপনি যদি বসুন আমি আপনার গায়ের কাছে একটু হাত দিই। শ্বশুরের সেবা তো আর করতে পারবো না। দেখেছেন মিয়া, মেয়েকে কেমন শিক্ষা দিয়ে বড় করেছি। এমন লক্ষ্মী প্রতিমা তোমার হাতে সেবাটুকু আপনার চোপাতে ঢুকবে না। ব্যাগটা আপনাকে মরতে হবে। কি হলো? কি ভাবছিলেন? ভাবছিলাম আমার মৃত্যুর পর আমার বাড়ি ঘর টাকা পয়সা কি হবে। না আমি ভাবতে বললাম না, আপনারা ভাবুন। আমি একটু মুখে চোখে জল দিই। না আপনারা ভাববেন না আমি ঘরে বাপ চলে যাচ্ছি। আপনি নিশ্চিন্তে করতে পারেন ইন্দুবাবু। এই মরার পর সবকিছু আপনার ছেলে পাত্র এ নিয়ে একটু ভাববার কি আছে? তা কেন করে?
রিয়া, আমি আর আমার মেয়ে এই গরিবটা একদম সংসার করতে পারি, একদম। দেখুন, আপনাদের কথায় স্বামীকে বলতে বলেছি, ছেলেকে চাকরি দিচ্ছি, বিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আত্মত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মৃত্যু পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে। তা হয় না রিয়া। আপনি যতদিন বাঁচবেন ততদিন বাকি একটা আপনি আপনার অধীনে থাকবে। তবে হ্যাঁ, ওরা যদি আপনার অধীনে থাকতে চায় তাহলে অবশ্য আমার আপত্তি করার দরকার নেই। না না, শাশুড়ির মধ্যে সেখানে না বউ হয়ে আমি থাকতে পারবো না। বাপি, তুমি তো সব বলছো, বলো না প্লিজ। না, আমিও আর সারাদিন ধরে থাকতে চাই। কি বলতে চাইছিস তোরা? বাবার মৃত্যুর পর সবকিছু আমার নামে হবে। তাকানো হবে? আমি বেঁচে থাকতে তা হবে না। তাহলে আমার কি হবে? আমি কি করবো? তুমি আমার শুধু থাকবে, এই যেমন রান্না করবে, ঘর করবে, কাপড় জামা কাচবে, আর আমাদের ছেলেদের সামলাবে। মানে আমি তোদের ছি হয়ে যাবো? না না না, পারবো না। পারবে না, থাকবে না। কোনো কথা করে যাবে। কি বলছিস বাপি? আর ঠিকই বলছি, অন্যায় করে ভাবি তো ঠিকই বলেছে। ভাবি সামান্য সুখের জন্য যদি ওর বাবা মরতে রাজি হতে পারে, আমি বলি কি আপনি মানলে যান, ঝামেলা হাঁটা, আর একসাথে দুজনে স্বর্গে উঠুন, একসাথে সহগমন করুন, উন্নি হবে। আপনি আমাকে বলতে বলছেন? হ্যাঁ, বললাম, তাতে হাজার পুত্র এবং পুত্রবধূ উভয়েরই কল্যাণ। আপনি ভালো করে ভেবে দেখুন একবার। বাপি, বাপি, বাবা। হ্যাঁ মা, তুমি মরে যাও, চল ঝামেলা হবে। তাই হোক, তবে তাই হোক। আমি থাকবো না সংসারে। সমস্ত সম্পত্তি তোদের জন্য রেখে যাচ্ছি। আমি থাকবো না, আমি ঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমি এটা এক মাস নই বাপি, আমার এটা আপত্তি আছে। কি তোমার আবার কিসব আছে? তোমার যে খরচের হাত সবকিছু আমাদের দুদিনেই উড়িয়ে দেবে, তখন আমার কি হবে? অতএব সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। কি? আমার বাবার সম্পত্তির মালিক হবো আমি? এগুলো সব আমার নামে হবে। তুমি কে তুমি? বিয়ের আগে কারো কথা কোনো ঠিক নয় লাগছে না। ভাবি ঠিকই বলেছি, তুমি খরুচে আমি তো কিছুই জানতে পারবে না। আর আমি বলি কি, তোমার যখন যা লাগবে তুমি ওর হাত থেকে চেয়ে নেবে। কিন্তু লজ্জার কি আছে বাবা? কেন? আমার বাবার সম্পত্তি কি করবো না করবো এটা আমি বুঝবো। আর শুনুন,
বাবার সম্পত্তি মানে আমি হব, এটা তো স্বাভাবিক। এর জন্য আমাদের প্রতিদিন এত ভালোবাসা। না বাপি, সম্পত্তি আমার নামে না হলে আমি কোনোভাবেই তোমায় বিয়ে করতে পারবো না। বাবলি, প্লিজ প্লিজ বাবলি, তোমার জন্য আমি আমার বাবা মা সবাইকে তুলে শুয়ে যাবো। নো, নেভার। হয় সম্পত্তি আমার নামে হবে, নয়তো তুমি বুকিদার কাছে চলে যাবে। হ্যাঁ তাই। তার মানে সম্পত্তি তোমার নামে না দিতে তুমি আমার আমারও দরকার নেই তোমার মতো মেয়েকে বিয়ে করা। টাকা থাকলে তোমার মতো মেয়ে চারিদিকে আমার কি বললে? এটাও 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 আমি বুকিদাকে বিয়ে করবো? ভাবলি ভাবলি খুব আমি আমি স্বার্থপর বাবলির জন্য নিজের বাবা পড়তে বললাম। আসলে এতদিন আমি মরিচিকার পেছনে ছুটে গেছি। আজ আলে আমি আমাকে আমাকে নিঃস্ব করে দিয়ে যায়। আর আমার বাবা মা যে আমার জন্য তাদের মুখটুকু দিয়ে গেল, আমাকে আমাকে ছোট থেকে বড় করলো, বড় বৃক্ষের মতো আমাকে আমাকে আঁকলে ধরে রাখলো। সব বাধা বিপত্তি বিপর্যয় থেকে আমায় রক্ষা করলো। আমি না তাদেরকে বললাম, বাবা তুমি মরে যাও, মা তুমি মরে যাও। কিন্তু বাস্তবে একটা আঘাতে বুঝিয়ে দিলাম কে আপন কে পর। এ আমার কি অদক্ষতা! নিজেকে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। এই পাপ থেকে আমাদের উঠাতে হবে। আমি আমি বাবার হাত জড়িয়ে ধরে বলবো, বাবা তুমি আমায় ক্ষমা করো, বাবা তুমি আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। মাকে যেখান থেকেই হোক যেমন করেই হোক আমাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আমাকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। মা মা আমি ভুল করেছি, মা আমি ভুল করেছি, আমি ভুল করেছি মা। তুমি এখানে না
জানো মা, আমি আজকে বুঝতে পেরেছি কাদের ভালোবাসা আসল আর কার ভালোবাসা। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি জানো মা, আমি আমার সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। চলো না, তুমি আর আমি দুজনে বাবার কাছে বাবার চলো না মা। আমার কি সেই মুখ আছে বাবা? আমার কি সেই মুখ আছে? খুব খারাপ বাবা, খুব খারাপ কথা তো আমিও বলে থাকি। তুমি জানিস আমি আমি আর মা তোমার কাছে ক্ষমা চাইতে এলাম বাবা। আমি অন্যায় করেছি বাবা। তুমি আমায় ক্ষমা করে দাও। জানো বাবা, আমি ভেবে দেখলাম তোমার ওই সম্পর্ক থেকে তুমি আমার কাছে অনেক অনেক দামি বাবা। বাবা, চাকরির জন্য তোমায় করতে হবে না, চাকরির জন্য তোমায় করতে হবে না। তুমি দেখবে আমি আমি নিজের পায়ে দাঁড়াবো, তুমি শুধু আমার পাশে থেকো। আমাদের
নাটকের সঙ্গে যুক্ত সমস্ত কুশীলবদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। যারা মিউজিক দিয়েছেন, যারা আলোয় সহযোগিতা করেছেন বা নাটক মঞ্চস্থ করতে অন্যান্য সহযোগিতাতেও যারা ছিলেন, তাদের সকলকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। সাথে মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের এজিএমআইসি মাননীয় শ্রী অশোক মণ্ডল মহাশয়কে, এজিএম মাননীয় শ্রী রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস মহাশয়কে এবং এজিএম মাননীয় শ্রী পঙ্কজ কুণ্ডু মহাশয়কে এবং বিনোদন সংস্থার সহসভাপতি এজিএম মাননীয় শ্রী স্বপন কুমার বিশ্বাস মহাশয়কে। সাথে মঞ্চে আসতে অনুরোধ করব বিনোদন সংস্থার সাধারণ সম্পাদক মাননীয়া সোমা মান্না মহাশয়কে। এই নাটকটি নির্দেশনা করেছেন সুকান্ত বিশ্বাস। আমি সুকান্ত দাকে বলবো কিছু বলার জন্য। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেব আমাদের নাটক এত ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করি আপনারা উপভোগ করেছেন। আমাদের যারা আমরা একসঙ্গে যে তিনটা নাটক করেছি, সবার অসম্ভব পরিশ্রমের ফসল আমরা এইটুকু তুলে ধরেছি। আশা করছি ভবিষ্যতেও আমরা আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু উপহার দিতে পারব। সুকান্তদার সাথে আপনাদের সকলের পরিচয় করে দিই। উনি সাগরদিঘি থেকে এসেছেন। আমার একটা সৌভাগ্য হয়েছিল, ওনার সাথে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। আমরা একসাথে অভিনয় করেছি সাগরদিঘিতেও। এখন এই নাটকের নির্দেশক সুকান্ত বিশ্বাস মহাশয়কে পুরস্কৃত করবেন, সামান্য স্মারক উপহার তুলে দেবেন বিনোদন সংস্থার পক্ষ থেকে এজিএমআইসি মাননীয় শ্রী অশোক মণ্ডল মহাশয়। আমি সুকান্তকে অনুরোধ করবো একটু সামনে আসার জন্য। এরপর বিনোদন সংস্থার সহসভাপতি এবং এজিএম মাননীয় শ্রী স্বপন কুমার বিশ্বাস মহাশয় কুশীলবদের হাতে একটি করে স্মারক তুলে দেবেন। আমি পরিচয় করে দিই, চন্দ্রচূড় গাঙ্গুলি ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বাবার ভূমিকায়, বাপির ভূমিকায় তরিৎ ভট্টাচার্য। মাননীয় শ্রী স্বপন বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ। এরপর স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস মহাশয়কে। আবহ প্রক্ষেপণ করেছেন সৌভিক বাড়ি। তীর্থ গার্ড করছো? তলাপাত্র সঞ্জীব বেরা। বাবলির ভূমিকায় রাজশ্রী ঘোষ। মাননীয় শ্রী রাজেন্দ্র প্রসাদ বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ। এরপর স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো এজিএম মাননীয় শ্রী পঙ্কজ কুণ্ডু মহাশয়কে। মায়ের ভূমিকায় মানসী ঘোষ। শম্পা দত্ত। আপনাদের একটু নামগুলো বলবেন। অনুপ বাড়ি, তাপস দাস, বিশ্বজিৎ দাস। এরপর বিশ্বজিৎ দাস আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো এজিএমআইসি মাননীয় শ্রী অশোক মণ্ডল মহাশয়। শুভ সন্ধ্যা। আমরা খুব ভালো একটা নাটক দেখলাম। আমরা দেখছি যে ইয়ং ডিরেক্টর, কিছু নাটক দেখলাম যিনি ডিরেক্টর ইয়ং, এবং তারা যেভাবে নাটক উপস্থাপিত করছে অতি প্রশংসনীয়। আজকে যে নাটকটি ছিল আশা করি প্রত্যেকেই আনন্দ পেয়েছে আমাদের মধ্যে, এবং প্রত্যেক ডিরেক্টর তো ভালো করেছেন এবং প্রত্যেক কলা কুশলী তারা যেভাবে তাদের অভিনয় দক্ষতা দেখিয়েছেন অতি প্রশংসনীয়। এবং আমি বক্রেশ্বর বিনোদন সংস্থাকে ধন্যবাদ দেব। তারা এইভাবে যে নাট্যোৎসব আয়োজন করেছে এবং প্রত্যেক দিন দর্শকদের আনন্দ দিচ্ছে। এইভাবে আনন্দ দিয়ে যাক বিনোদন সংস্থা হিসেবে কামনা করি। এবং প্রত্যেকটি কলাকুশলী এবং যারা আবহ আছে, সাউন্ডে আছে, লাইটে আছে, প্রত্যেককে আমি
ধন্যবাদ জানান এবং শুভকামনা জানান প্রত্যেককে। নমস্কার।